হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কানেক্ট হচ্ছে। অধ্যায়ের বাকি ক্লাসগুলো দেখেছো কি? আগে 4টা ক্লাস দিয়েছিলাম, আজকে 5ম ক্লাস এবং আজকে ক্লাসটা রিভিশন, অর্থাৎ বিগত ক্লাসগুলোর পর্যালোচনা আজকের ক্লাসে। তোমরা কি রেগুলার দেখো ক্লাসগুলো? কিবরিয়া, হ্যালো, জি স্যার। রেগুলার দেখো কিনা ক্লাস? স্যার সবগুলা তিনোটা দেখি নেই স্যার, 2টা দেখছিলাম। আচ্ছা, সঞ্জিদা আক্তার, জি স্যার। ক্লাসগুলো দেখো? স্যার দেখছি। তোমাদের দেখলে যে আমি আজকের ক্লাসটা রিভিশন এই জন্য যে কোথায় কোথায় সমস্যা আছে এগুলো নিয়ে আজকের ক্লাসের পর্যালোচনা। আমি স্লাইড দেখাচ্ছি, সামনে দেখো, তোমাদের দেখা যাচ্ছে। আমি শুরুতেই দেখো স্লাইডে এই কথাগুলো আসছে, আলোচনা করছি। পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। পরন্ত বস্তুর সূত্র বলে তোমরা সম্ভবত 9-10-ও দেখে আসছো। 3টা সূত্র মনে আছে কি? আচ্ছা, একটু রেসপন্স করো, বোর্ডটা দেখা যায় কিনা? জি দেখা যায়? জি স্যার। দেখা যায়, জি, থ্যাংক ইউ। তাহলে জানি ভি সমান ইউটি প্লাস ইউ প্লাস জিটি, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ডি স্কোয়ার সমান একটা ভি নট ধরে যাবে সুবিধা, হ্যাঁ, ভি নট টি প্লাস ভি নট স্কোয়ার প্লাস 2জি এইচ। এই 3টা ফর্মুলা থেকে 3টা সূত্র পাওয়া যায়। এখান থেকে পরন্ত বস্তু সূত্রগুলো পাও। এটা থেকে পাই v is proportional to t, এটা থেকে পাই h is proportional to t square, এটা থেকে পাই যে v is proportional to
মানে স্থির অবস্থান থেকে যদি পড়ে √2gh, বা এখান থেকে বলা হয় v is proportional to √h। আমরা এই তিনটা সূত্র বলি, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র বলি। তারপরে মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ। তো এই সূত্রটা তোমার জানা, শুধুমাত্র একটা জায়গায় একটু ফটকা লাগবে। জি মহাকর্ষ ধ্রুবক 6.673 into 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। এটার উপর কিছু অবজেক্টিভ প্রশ্ন থাকে, এর উপর কিছু প্রশ্ন থাকে, একটু বুঝতে হবে, জানতে হবে। দেখো, এই ধ্রুবকটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। তোমাদের মধ্যে কেউ কি একটু শেয়ার করবা যে এটাকে বিশ্বজনীন বা সার্বজনীন ধ্রুবক কেন বলা হয়? মানে স্যার সকল ক্ষেত্রে প্রযোজ্য এই মানটা। যেমন যেমন সকল ক্ষেত্রে বলতে কি বোঝাও? যেমন বলতে আমরা তো স্যার অনেক সময় জি এর মান যে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, কিন্তু এই জি এর মান সকল ক্ষেত্রে একই এই মানটা। সকল ক্ষেত্রে একটা উদাহরণ বলো যে কোন ক্ষেত্রে একই রকম হবে? এটা কি পৃথিবীর পৃষ্ঠে, না পৃথিবীর পৃষ্ঠের বাইরে, না কি কোথায়? পুরো মহাকর্ষে, পুরো পুরো মহাবিশ্বে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকটা হয়েছে। যে এই জি এর মান মহাবিশ্বের সর্বত্র এই মান একই রকম থাকে, অর্থাৎ আবার বলছে জি এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কুলম্ব বল যদি তোমরা জানো, কুলম্ব বল পড়েছো না, সেখানে দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেখানে মাধ্যমের একটা প্রভাব আছে, মাধ্যমের উপর নির্ভর করে। আর এই ক্ষেত্রে জি বলছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, মাধ্যমের দিকদর্শিতার উপর নির্ভর করে না, প্রবণতার উপর নির্ভর করে। দিকদর্শিতা, প্রবণতা এগুলো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের কিছু বৈশিষ্ট্যের কথা আসছে, এর উপর জি এর মান নির্ভর করে না। এই জন্য জি কে বলা হয় বিশ্বজনীন ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক। আরেকটা বিষয় জানার দরকার, সেটা হচ্ছে এই জি এর যে একক, তোমাকে অবজেক্টিভ প্রশ্নে ফেললো, এককটাকে উলট পালট করে দিল, কোনটা একক এবং স্থায়ীভাবে সেটা মনে রাখার পথ কি? এককটাকে মনে রাখার জন্য তুমি অরিজিনে যাবো, অর্থাৎ তার মূল সূত্রের মধ্যে যাবা, তাহলে এককটা মনে থাকে। মূল সূত্রটা কি ছিল দেখো, F সমান G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার বা d স্কয়ার। সুতরাং G সমান F r স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। এখানে উপরে নিচে এককগুলো বসাও। উপরে দেখো বলের একক নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার, ভরের একক কেজি মানে কেজি স্কয়ার। এককটা কি আসছে? নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। তুমি জীবনে ভুলবা না জি এর একক, এভাবে মনে রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা এককের জন্য তোমার অরিজিনে যেতে হবে, মূল রাশিতে যেতে হবে, তাহলে সেই এককটা স্থায়ী পাবে তোমার মেমোরিতে। কারণ তোমাকে যদি তুমি বুয়েটে এডমিশন টেস্ট দাও বা মেডিকেল এডমিশন টেস্ট দাও, কোথায় এডমিশন টেস্ট দিতে গেলে এককগুলো লাগে, কাজে লাগবে। হ্যাঁ, এককগুলো যদি ওরা এগুলো চেঞ্জ করে দিল, তখন তুমি ঝামেলায় পড়বে। আরো বিষয়, তুমি আরো এটাকে সরলীকরণ করতে পারো। কিরকম? নিউটনকে ভাঙলে আরো কিছু হবে না? এককটা দেখো এইভাবেও লেখা যায়। নিউটন কি? নিউটন আমরা জানি এফ সমান এম এ। এম এ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার স্কয়ার ডিভাইডেড বাই কিলোগ্রাম স্কয়ার। সমান, এক কেজি কাটা যায়, মিটার কিউব পার সেকেন্ড স্কয়ার পার কিলোগ্রাম। তুমি এখান থেকে মাত্রা সমীকরণ পেতে পারো। মিটার এল
কিউব টি টু দি পাওয়ার -2 m টু দি পাওয়ার -1 সাজিয়ে লিখলে m টু দি পাওয়ার -1 l কিউব টি টু দি পাওয়ার -2 মাত্র সমীকরণ পেয়ে গেলে এখন থেকে এভাবে শিখতে হবে। হ্যাঁ, তুমি একেবারে রুট লেভেল পর্যন্ত অর্থাৎ তার অরিজিনে যাবা, সেখান থেকে একক পাওয়া যায়, এককের বিশ্লেষণে সরলীকরণ করা যায়, এখান থেকে মাত্রা সমীকরণ পাওয়া যায়। এখন তোমার এডমিশন টেস্টে বললো যে জি এর একক এটা, তুমি তো জীবনে দেখো না এটা, এটাকে সরলীকরণ করলে এটা হয়। বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে আমার স্লাইডে দেখো মহাকর্ষ ক্ষেত্র, ক্ষেত্রের তীব্রতা, প্রাবল্য। এখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? ক্ষেত্র বলতে একটা জায়গা বোঝায়, কোনো বড় বস্তু বা গুরুবার বস্তু তার চারদিকে যে স্থান বিভেদ তার প্রভাব থাকে, এই জায়গাটাকে বলা হয় তার মহাকর্ষ ক্ষেত্র। আর সেই ক্ষেত্রে তীব্রতা বলতে বোঝায় ওই ক্ষেত্রে একক ভরের একটি বস্তুকে স্থাপন করলে সে বস্তুটি যে বল অনুভব করবে, অর্থাৎ বড় বস্তুটাই ছোট একক ভরের বস্তুটাকে যে বলে টানবে, সেই বলে হচ্ছে সেই ক্ষেত্রে তীব্রতা বা প্রাবল্য। ইকুয়েশনটা দেওয়া আছে, তীব্রতা বা প্রাবল্য ই সমান gm ডিভাইডেড বাই r স্কয়ার। ওই যে স্মল এমটা একক ভর হয়ে গেল। তারপর আসছি বিভব কি। বিভবের কথা বলছে যে বিভব কাজের সমতুল্য রাশি, অসীম থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তা হচ্ছে সেই বিন্দুর বিভব। এখানে খেয়াল করো, বিভব এখানে নেগেটিভ, নেগেটিভ আসছে, আমরা ইন্টিগ্রেশন করে ফলাফলটা নেগেটিভ পাই। নেগেটিভের এটার ব্যাখ্যা হলো দূরত্ব বাড়লে বিভব কমে, সরি দূরত্ব বাড়লে বিভব বাড়ে, দূরত্ব কমলে বিভব কমে। দূরত্ব বাড়লে বিভব কমে, তোমার এখানে গ্রাফটা খেয়াল করো, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত আর দূরত্ব পর্যন্ত বিভব সমান এবং নেগেটিভ, সে মানটা হচ্ছে মাইনাস। দূরত্ব যত বাড়ে বিভব তত বৃদ্ধি পেতে থাকে, এবং বলছে এই ফর্মুলা অনুসারে বলছে যে অসীমে বিভবের মান সর্বোচ্চ, বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0। বাস্তব উদাহরণ দেখো, একটা বস্তুকে যদি তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে তুলবা তার বিভব শক্তি তত বাড়বে, যত উপরে তোলা হবে বিভব শক্তি তত বৃদ্ধি পাবে। দূরত্বের সাথে তার বিভব বৃদ্ধি পায়, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে। এইটাতে আসছে, এটাতে কিছু বুঝার বিষয় আছে। কেপলারের সূত্র, কাশফি, শুনতে পাচ্ছ? হ্যালো কাশফি, কি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছে না মানে? জি স্যার, শোনা যায়। শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, কেপলার, তুমি কি স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা? কেপলারের সূত্র জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। 9-10 তোমাদের ধারণাটা ছিল যে 9-10 তোমাদের ধারণা ছিল যে পৃথিবী সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘোরে। এখানে জোহান্স কেপলার বললো যে না, সূর্যের অবস্থানটা কেন্দ্রে নয়, বলছে সূর্যের অবস্থান হয় একটা ফোকাসে। ফোকাস বাংলায় নাভি বলা হয়, বা ফোকাস ইংরেজিটাই আমরা সুবিধা বুঝি, ফোকাস। তো বলছে গ্রহগুলো সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করে। কেপলারের প্রথম কথা, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র বলছে গ্রহ এবং সূর্যের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এই যে কথাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, তার জন্য এই চিত্রটা খেয়াল করে। এই চিত্রে যখন গ্রহ সূর্যের কাছাকাছি তখন একটা সময়ে এ ক্ষেত্রফল অধিকার করে, এই পাশে বাম পাশে আমি কার্সার দিয়ে যেখানে দেখাচ্ছি। আর যখন গ্রহ সূর্য থেকে দূরে থাকে তখন এই দূরত্বটা অতিক্রম করে, এবং দুইটা বৃত্তচাপ সূর্যের সাথে যদি সংযোগ করি দুইটা ক্ষেত্রফল পাওয়া যাবে। জোহান্স কেপলার বলছে এই ক্ষেত্রফল দুটি সমান। কেমন হতে পারে? আমি উদাহরণটা কি বোর্ডে আবার অন্যভাবে বুঝাই, যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে বিষয়টা কেমন। আমি একটা উদাহরণ দিচ্ছি। এরকম
একজন সাইকেল আরোহী মনে করো এখানে আছে, হ্যাঁ, তো একজন দর্শক, আমি বলি একজন দর্শক দূরে পর্যবেক্ষণ করছে, তার পাশে একটা রাস্তা, 1 কিলোমিটার দূরে আরেকটা রাস্তা, দিগন্ত রেখা এখানে দাঁড়িয়ে আছে। তো সে দেখলো একটা গাড়ি এ অবস্থান থেকে বি অবস্থানে চলে গেল, সে সময় পর্যবেক্ষণ করলো। আবার একই সময় দেখলো দূরের রাস্তায় একটা গাড়ি একই সময়ে বি থেকে সি বিন্দুতে গেল, কারণ তার থেকে দূরত্বের কারণে তার কাছে মনে হয় এই দূরত্বটা ছোট। এখন যদি সংযোগ করা হয়, তার কাছের রাস্তায় গাড়ির সাথে সংযোগ করলে সে একটা ক্ষেত্রফল পাবে, দূরের রাস্তায় যে গাড়ির অবস্থান দুটার মধ্যে সংযোগ করলে সে আরেকটা ক্ষেত্রফল পাবে। বলা হয় যে ক্ষেত্রফল দুটি পরস্পর সমান। জোহান্স কেপলারের কথাটা সেরকম ছিল যে গ্রহ যখন সূর্যের কাছে তখন যে ক্ষেত্রফল, গ্রহ যখন সূর্য থেকে দূরে তখন যে ক্ষেত্রফল, বলছে দুই ক্ষেত্রফল পরস্পর সমান। তাই কথাটা আমি আরেকবার বলছি, দ্বিতীয় সূত্র, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহ যখন আবর্তন করে, গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সানজিদা আক্তার, তুমি এই দ্বিতীয় ফর্মুলাটা বুঝছো কি? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। তৃতীয় সূত্র বলছে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আবর্তনকালের বর্গ আর বলছে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কেমন হতে পারে? আমরা যদি এভাবে চিন্তা করি যে গ্রহের অবস্থান এখানে, সূর্যের অবস্থান এখানে, সান, তো এটা বললাম মেজর এক্সিস, এখানে অবস্থান। তো তা থেকে আমি গ্রহের অবস্থান, কতগুলো অবস্থান চিন্তা করি। প্রথম অবস্থান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা অবস্থানকে চিন্তা করি। 10টা অবস্থানে 10টা দূরত্ব, ভিন্ন ভিন্ন দূরত্ব আছে, সমান। এই 10টা দূরত্বকে যোগ করে 10 দ্বারা ভাগ করলে গড় দূরত্ব পাওয়া যায়। গড় দূরত্ব আর একবার ঘুরে আসতে যে সময়, তা হচ্ছে আবর্তনকাল। আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্ব যদি আর হয়, এই হচ্ছে তৃতীয় সূত্র। এবার কেপলারের 3টা ফর্মুলার মধ্যে কারোর কোনো কনফিউশন আছে কিনা? রাকিব, বুঝছো? রাকিব, শুনতেছ? মনে হয় ঘুমাই গেছে। কিবরিয়া? জি স্যার, সমস্যা নাই স্যার। ওকে, আমি পরের স্লাইডে যাই। এবার আসি ইম্পর্টেন্ট টপিক, আমি যেটা এখন স্লাইডে দেখাচ্ছি, যে অভিকর্ষজ ত্বরণের মানের ভিন্নতা। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে ধীরে ধীরে উপরে তোলা হয়, তখন অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পায় বা কমতে থাকে। কি হারে কমতে থাকে? শুধু ফর্মুলাটা দেখাচ্ছি। এগুলো থেকে উদ্দীপক থাকে, উদ্দীপক নির্ভর টপিকটা আমি আবার তোমাদেরকে একটু আলোকপাত করছি। উপরে যখন উঠবে, দেখো পৃথিবীর পৃষ্ঠে যদি জি হয় আর এইচ যদি জি প্রাইম হয়, জি প্রাইম সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এরকম। এটাকে যদি সরলীকরণ করি, আমরা তার আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাই 1 মাইনাস 2h বাই আর। এখান থেকে বলা হয় জি প্রাইম ইজ লেস দেন জি। এটা কিভাবে হয়? আমরা এটাকে এইভাবে লিখি, জি 1 বাই 1 মাইনাস 1 প্লাস h বাই আর হোল স্কয়ার। এটা হয় জি ইন্টু 1 প্লাস h বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2, এবং এটাকে দ্বিপদীপবাদের সাথে বিস্তৃতি করা
দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করা হয়েছে এবং h/r এর উচ্চ ঘাতকে বর্জন করা হয়েছে। বর্জন করে আমরা এই ফলাফলটা পাই। এটা হচ্ছে আসন্ন মান। আবার খেয়াল করো, অঙ্ক করতে তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করো, এক্সাক্ট মান পাবা। এটা ব্যবহার করলে তার চেয়ে ফ্র্যাকশন কম পাবা, এটা আসন্ন মান, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা আনা হয়েছে এই জন্য যে জি প্রাইমের সাথে জি কে কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য। তাহলে বলা হয় পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে উঠে তাহলে জি এর মান হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এবার আসি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি পৃথিবীর গভীরে প্রবেশ করে উপরে উঠতে এরকম হবে। উপরের উঠার ক্ষেত্রে এটা পাবা। আর যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে প্রবেশ করে, অভ্যন্তরে প্রবেশ করে, তখন ফর্মুলাটা হয় জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস h/r। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু না, এটা প্রকৃত মান। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি গভীরে প্রবেশ করে সেখানেও দেখা যায় অভিকর্ষজ ত্বরণের মান হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। তাহলে অভিকর্ষজ ত্বরণের সবচেয়ে বেশি মান বা সর্বোচ্চ মান হয় পৃথিবীর পৃষ্ঠে, এবং উল্লেখ করা হয়েছে সেটা পৃথিবীর পৃষ্ঠে সমুদ্র সমতলে এবং 45 ডিগ্রি অক্ষাংশে সে জি এর মান হয় সর্বোচ্চ মান, সর্বাধিক মান। তাহলে গ্রাফ দিয়ে যদি দেখি, গ্রাফ আকারে দেখলে আমরা এমন দেখি, এই বরাবর জি, এই বরাবর দূরত্ব আর 0, এইভাবে কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত জি এর মান ইউনিফর্মলি বৃদ্ধি পাবে, সুষমভাবে বৃদ্ধি পাবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আরো উপরে যায় অসমভাবে হ্রাস পাবে। এই গ্রাফটা একটু বুঝুন। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। 9 10 মুখস্থ করে আসলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। আজকে তো ফর্মুলা থেকে বুঝলাম যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান জি প্রাইম সরি জি ইন্টু 1 মাইনাস h/r, এই ফর্মুলা থেকে পাই। 1 মাইনাস পৃথিবীর কেন্দ্রে যখন পৌঁছবো তখন এই h এর মান ব্যাসার্ধের সমান হয়, r/r, ফলাফল হয় 0। পৃথিবীর কেন্দ্র অভিকর্ষজ ত্বরণ 0। কেন্দ্র থেকে যত পৃষ্ঠের দিকে যাব অভিকর্ষজ ত্বরণের মান বাড়বে। পৃথিবীর পৃষ্ঠে এসে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক। পৃষ্ঠ থেকে আরো যদি উপরের দিকে যাই অভিকর্ষজ ত্বরণের মান অসমভাবে হ্রাস পায়, দ্রুততার সাথে হ্রাস পায়। স্যার, অসমভাবে হ্রাস পাওয়ার কারণ কি মানে বিভিন্ন প্রকার বাধা? না, অসমভাবে হ্রাস পাওয়ার কারণ তোমাকে ওই যে ফর্মুলাটা আমি দেখাইছিলাম, এটা হচ্ছে গভীরের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে ফর্মুলা ছিল জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস 2h/r। এখানে আসন্ন মান হিসেবে পাই। যদি তুমি দুইটাকে আলাদা করে দেখো, এটা দিয়ে গ্রাফটা পাই সুষম, আর এখানে 2h/r, এখানে h/r এর সাথে সম্পর্ক, এটা হচ্ছে 2h/r এর সাথে সম্পর্ক। এই জন্য দ্রুততার সাথে হ্রাস পায়। অসম মানে দ্রুততার সাথে হ্রাস পায়। জি স্যার। পরেরটা ইম্পর্টেন্ট, পরের স্লাইডটা দেখো, এটা একটু বুঝার বিষয়। অক্ষাংশিক ক্রিয়া, পৃথিবীর আহ্নিক গতির জন্য জি এর পরিবর্তন, এই তিনটা বিষয়ের উপর উদ্দীপক থাকে। এক, উচ্চতার উপরে উঠলে জি এর মানের পরিবর্তন কেমন হবে, পৃথিবীর গভীরে প্রবেশ করলে জি এর মান কেমন হবে, পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ জি এর মানের পরিবর্তন কেমন হবে। আহ্নিক গতির জন্য একটু কমপ্লিকেটেড, বুঝার চেষ্টা করো। আহ্নিক গতি পৃথিবীর নিজ অক্ষের উপর যে আবর্তন বা ঘূর্ণন, তাই হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির ফলে দিবারাত্রি হয়। কেমন হতে পারে? আমার স্লাইডে চিত্র আছে, চিত্রটা খেয়াল করো, আমি বোর্ডে সেটাকে আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। তোমরা কি আমার বোর্ডটা পরিষ্কার দেখতে পাচ্ছ?
জি স্যার। স্যার জি স্যার। ঠিক আছে। ও কেন্দ্র আর ব্যাসার্ধের পৃথিবী নিজ অক্ষের উপর ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে পৃথিবীর পৃষ্ঠে পি যে কোন অবস্থান, পি অবস্থানে কোন একটি বস্তু আছে, পৃথিবী ওই বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, এফ বলে। পৃথিবীর ঘূর্ণনের জন্য এই বস্তুটা বাহিরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা আছে, এফসি, সেন্ট্রিফিউগাল ফোর্স। মনে করো এই ও এই অবস্থানটাকে একটা চিহ্নিত করো ইচ্ছা মতো। এটা হচ্ছে বি বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত এই কোণটা হচ্ছে এই কোণটাকে এখানে ফাই ধরা হয়েছে। এই ফাইকে বলা হয় অক্ষাংশ। পি হচ্ছে ফাই অক্ষাংশে একটি কোন বস্তুর অবস্থান। এফসি কে যদি আমরা বিভাজন করি, তার একটা অংশ পৃথিবীর আকর্ষণ বল যেই বরাবর তার বিপরীত। এই কোণ ফাই হলে এই কোণের মানও ফাই। এফসি কস ফাই। আর স্পর্শক বরাবর ভিতরের দিকে থাকে এফসি সাইন ফাই। এফসি সাইন ফাই আমার কাউন্টেবল না, এফসি কস ফাই কাউন্টেবল। কেননা এই পি বিন্দুতে এম ভরের বস্তুর উপর একটা নিট বল কাজ করে। নিট বল কি? এফ ফাই। নিট বল হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল বিয়োগ কেন্দ্র বিমুখী বলের একটা অংশ। এই জায়গাটা বোঝার কাজ। যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকতো তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উড়ে যেতাম ঘূর্ণনের কারণে। তুমি দেখো একটা টেনিস বল পানিতে পড়ে গেল, তুমি বলটাকে তুলে যদি জোরে ঘুরাও দেখবে যে টেনিস বলের গা থেকে পানিগুলো চারদিকে ছিটকে পড়বে। পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি, আমরা এইভাবে ছিটকে পড়তাম, কিন্তু পৃথিবী প্রচন্ড বলে তার কেন্দ্রের দিকে আমাদেরকে ধরে রাখছে, টানছে। তো পৃথিবীর আহ্নিকতির কারণে, ঘূর্ণনের কারণে আমাদের উপর একটা লব্ধি বল কাজ করবে, একটা নিট বল কাজ করবে। একটা বল পৃথিবীর পৃষ্ঠের দিকে, কেন্দ্রের দিকে, আর একটা বল হচ্ছে বাহিরের দিকে। বাহিরের দিকের বলটা কম, নগণ্য। পৃথিবীর কেন্দ্রের দিকে বলটা প্রবল, একটা নিট বল কাজ করবে। আমরা লিখতে পারি এই নিট বল হচ্ছে তুমি যে অক্ষাংশে, যে অবস্থানে অবস্থান করছো তার ভিত্তিতে এফ ফাই অক্ষাংশে এফ মাইনাস এফ সি কস ফাই, এম জি ফাই এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার ও প্রাইম, এই থেকে এই দূরত্ব স্মল আর, এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। এম এম উভয় দিকে কাটা যায়, জি ফাই সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার। এই স্মল আর কে ক্যাপিটাল আর এর মাধ্যমে কনভার্ট করা যায়, এই থেকে এই পর্যন্ত ক্যাপিটাল আর। এই কোণ ফাই, ভিতরের এই কোণ ফাই। তাহলে দেখো অতিভুজের সাথে ভূমির সম্পর্ক, তো সেই হিসেবে পাই এই আর এর পরিবর্তে লিখতে পারি আর কস ফাই, তার সাথে আছে আরেকটা কস ফাই। সুতরাং ফলাফল দ্বারা জি ফাই সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। এই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর পৃষ্ঠে যে কোনো অবস্থানে অভিকর্ষজ ত্বরণের মানের রাশিমালা। আমার এখানে স্লাইডে এখানে একটা আর থাকতো, তোমরা দেখো এই যে ওমেগা স্কয়ারের উপরে এখানে একটা আর আছে। তো আমরা এখন অবস্থান চিন্তা করব। যদি বস্তুর অবস্থান এই বিষুবীয় অঞ্চলে হয়, পৃথিবীর এই প্যাড বরাবর যে কোনো স্থানে বিষুবীয় অঞ্চলে থাকলে, বিষুবীয় অঞ্চলে হবে
বিষুবীয় অঞ্চলে হবে ফাই সমান 0 ডিগ্রি হলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে ফাই হয় 0 ডিগ্রি, 0 অক্ষাংশে। আর মেরু অঞ্চলে সর্বাধিক, অর্থাৎ ফাই সমান 90 ডিগ্রি। তাই আমরা যদি এখানে দেখো ফাই এর মান যদি 0 বসাই তাহলে সেটা বিষুবীয় অঞ্চল। ফাই এর মান যদি 90 ডিগ্রি বসাই সেটা হবে মেরু অঞ্চল। তো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যখন যাব, অভিকর্ষজ ত্বরণের মান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। বিষুবীয় অঞ্চলে জি এর মান হয়, বিষুবীয় অঞ্চলে জি এর মান হয় সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান হয় সবচেয়ে বেশি, জি এর সর্বাধিক মান। এখান থেকে উদ্দীপক থাকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। যদি কারো প্রশ্ন থাকে তার উপর বলতে পারো। আর নিচের লাইনটা দেখা যাইতেছে না। দেখা যাইতেছে না নিচের? জি, এবার দেখা যায়। জি স্যার, এখন ঠিক আছে। স্লাইডে কি এদিকে একটা আর হবে? হ্যাঁ, এই যে ওমেগা স্কয়ারের উপর একটা আর হবে। হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক, দিক থেকে আরটা মনে ছিল না। আবার বলছি, এই টপিক গুলোর উপর তোমরা একটু জোর দিবা। হ্যাঁ, অর্থাৎ প্রশ্ন থাকে আর ভিত্তিতে যে অভিকর্ষজ ত্বরণ জি এর মানের পরিবর্তন হয় কি কি কারণে। এক, উচ্চতার ক্রিয়া, পৃথিবীর গভীরে প্রবেশ করলে আহ্নিক গতির জন্য। ইম্পর্টেন্ট টপিক। তারপরে যাচ্ছি আরেকটা ইম্পর্টেন্ট টপিক। এর উপর আর কারো প্রশ্ন আছে? এটার উপর নাই? মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি, এগুলোর বিস্তারিত আমার স্লাইডে ছিল। এগুলোকে আমি আবার তোমাদের সামনে আমি এটা রিভিশন হিসেবে উপস্থাপন করছি। মুক্তিবেগ, কোন একটা বস্তুকে তুমি একটা পয়সা বা একটা কোনো একটা ভারী বস্তু অথবা যে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারো, ঢিল মারো, কিছুক্ষণ পর সে পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসবে। কিন্তু বস্তুকে যদি তুমি এমন বেগে নিক্ষেপ করো, সে আর পৃথিবীতে ফিরে আসবে না। সেই বেগকে বলা হয় মুক্তিবেগ। তাই সংজ্ঞাটা স্লাইডে বলে দিয়েছি যে কোন বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে সেই বস্তু পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে মুক্ত হয়ে যাবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে মানে অসীমে চলে যাবে, সেই বেগকে বলা হয় মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগ অর্জন করার জন্য শর্তটা খেয়াল করো, তাকে একটা গতিশক্তি অর্জন করতে হবে। গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার, ভি মানে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। আর সেই গতিশক্তি অর্জন করার জন্য তাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? পৃথিবীর পৃষ্ঠ থেকে তাকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ কাজ, সেই পরিমাণ কাজ করতে হবে। তাহলে অসীমে নিয়ে যাওয়ার জন্য কৃত কাজ আর তার গতিশক্তি সমান, সেখান থেকে পাই মুক্তিবেগ। ই সমান √2gm/r, এটা হচ্ছে মুক্তিবেগের রাশিমালা। অথবা ভি সমান √2gr। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এটা থেকে এটাতে আসতে পারি আমরা এইভাবে যে আমরা এটা ওই যে ফর্মুলায় সূত্র দেওয়া আছে, দেখো জি সমান আমরা জানি gm/r, r স্কয়ার। সুতরাং gm সমান gr স্কয়ার। এখানে যদি gm এর জায়গায় gr স্কয়ার বসাই, এটা হয় 2gr। এবং এই ফর্মুলার মধ্যে জি এর মান, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এগুলো বসালে ফলাফল দাঁড়ায়, পৃথিবীর পৃষ্ঠে সে ফলাফল হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়, তাহলে সে বস্তু পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে চলে যাবে, পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্ত হয়ে যাবে।
মুক্তিবেগের রাশিমালাটা আমরা জানবো, এই টপিকটা ভালো করে পড়বো। এই মুক্তিবেগ ভিন্ন ভিন্ন গ্রহের জন্য বিভিন্ন হয়। যেমন চাঁদে মুক্তিবেগ পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগের চেয়ে কত গুণ হবে? তো চাঁদের ভর, চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6/1 ব্যাসার্ধের মান যদি দেওয়া থাকে, তুমি চাঁদে মুক্তিবেগ বের করতে পারো পৃথিবীর তুলনায় কত কম হবে। চাঁদে মুক্তিবেগ কম, এই জন্য নভোচারী যিনি চাঁদে আরোহণ করেছিলেন, নীল আর্মস্ট্রং, তার হাঁটার স্টাইল যদি তোমরা খেয়াল করো, তোমরা দেখবা যে ওই নভোচারী শালিকের মতো হাঁটে। শালিক দেখবে যে লাফাইয়া লাফাইয়া চলে, তার ওয়েট কমে যাচ্ছে, তার ওজন কমে যাচ্ছে। ভর ঠিক আছে, ওজন কমে যাচ্ছে। ওজন কমে যাওয়ার জন্য তার হাঁটতে গেলে সে যেই এনার্জি নিয়ে পৃথিবীর পৃষ্ঠে হাঁটবা, সেই এনার্জি দিলে তুমি 10 হাত উপরে উঠতে পারবে ওখানে। ততএব ওখানে হাঁটাটা মনে হয় যে লাফায় লাফায় হাঁটছে। তো পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ আছে, মঙ্গল গ্রহে কি হবে, চাঁদে কি হবে, অন্য গ্রহে কি হবে, তুমি এই বেসিকটা যদি থাকে তাহলে যে কোনো গ্রহের জন্য মুক্তিবেগ বের করতে পারবে। কারো প্রশ্ন আছে তার উপর? স্যার, যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে একটু মানে সামান্য কমে যায় বেগটা, তাহলে কি মানে তাহলে সে মুক্ত হবে না, পৃথিবীর চারদিকে আবর্তন করবে। হ্যাঁ, তার শর্তগুলো আমি পরের পেজটাতে দেখাচ্ছি। এতটুকু স্যার, পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার নভোযানগুলা যাওয়ার সময় কি স্যার এই গতিবেগটা অর্জন করার পর স্যার মুক্ত হতে পারে? হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে? যে নভোযানগুলোকে, যেমন আমরা যে ক্যাপ কেনেডি, আমেরিকার ক্যাপ কেনেডি স্টেশন থেকে যে মহাকাশ স্টেশনে যেগুলো যায়, সেগুলোর বেগ কিন্তু 11.2 কিলোমিটারের চেয়ে কম। এর সমান হলে মুক্ত হয়ে যাবে, এর চেয়ে কম। কম কেন? যে মহাকাশ স্টেশন সেটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে পৃথিবীর চারদিকে আবর্তন করছে, উপবৃত্তাকার পথে অথবা বৃত্তাকার পথে। তো তার শর্তগুলো আমি পরে দেখি, যে কত বেগে নিক্ষেপ করলে সে বৃত্তাকার পথে ঘুরবে, কত বেগে নিক্ষেপ করলে সে উপবৃত্তাকার পথে ঘুরবে, কত বেগে নিক্ষেপ করলে মুক্ত হবে, কিভাবে মুক্ত হবে। পরের স্লাইডে সেই শর্তগুলো দেখো। এই পর্যন্ত বুঝছো তো সবাই? ইয়েস স্যার। জি স্যার। এই শর্তগুলো দেখো এবার। হ্যাঁ, এখানে 5টা শর্ত আছে। শর্তগুলো 7.88 কিলোমিটার পার সেকেন্ড এর কম হয়, তখন বস্তুটি পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে আবার ফিরে আসবে। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠবে, উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে বৃত্তপথটা ছোট হতে হতে আবার পৃথিবীতে নেমে আসবে। যদি বেগের মান 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের ন্যায় বৃত্তাকার পথে আবর্তন করবে। সাধারণত স্যাটেলাইট গুলোর কক্ষপথ গুলো সেরকম। স্যাটেলাইট, আমরা যে উপগ্রহগুলো পাঠাই পৃথিবীর চারদিকে বিভিন্ন তথ্য প্রেরণ করে, তাদের পথটা সেরকম, চাঁদের ন্যায় উপবৃত্তাকার পথে আবর্তন করে। বেগ যদি 7.88 কিলোমিটার থেকে 11.2 কিলোমিটারের মধ্যে হয়, 11.2 কিলোমিটারের মধ্যে হয়, তার চেয়ে কম আর কি, 7.88 থেকে 11.2 কিলোমিটারের মধ্যে হয়, তখন বলছে পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আবর্তন করবে। আর যদি 4 নম্বর শর্তে দেখো, যদি বেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ডে পৌঁছে যায়, তখন পৃথিবীর পৃষ্ঠ থেকে সোজা গিয়ে মুক্ত হবে না, সে উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে বৃত্তাকার পথ, উপবৃত্তাকার পথকে বাড়াতে বাড়াতে একসময় পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্ত হবে। পথের ব্যাসার্ধ বাড়াবে, পথের ব্যাসার্ধ বাড়াতে বাড়াতে সে পৃথিবীর পৃষ্ঠ থেকে চলে যাবে। 5 নাম্বার, যদি বেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হয়, তখন সে পৃথিবীর পৃষ্ঠ থেকে উঠবে, অধিবৃত্তাকার পথে সোজা পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে। একেবারে খাড়া মুক্ত হবে না, উঠতে উঠতে আস্তে আস্তে নেমে যাবে। তোমরা খেয়াল করবা, স্যাটেলাইট বা কোনো রকেট যখন নিক্ষেপ করা হয়, তাকে নিক্ষেপ করা হয় সোজা। তোমরা যদি ভিডিওতে দেখে থাকো, তোমরা নেটে সার্চ দিলে দেখবা, সোজা উঠার পর কিছুক্ষণ পরে সে কিন্তু এরকম অনুভূমিক হয়ে যায়। অনুভূমিক হয়ে যায়, তখন কি হয়, সে হয় উপবৃত্তাকার পথে, না হয় অধিবৃত্তাকার পথে
পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে। কারোর প্রশ্ন আছে তার উপরে, শর্তগুলোর উপর? না স্যার। জি, থ্যাংক ইউ। আমরা পরের স্লাইডটাতে যাই, আমাদের সময় শেষ হয়ে আসবে, তোমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। হ্যাঁ, এবার এই আসি। পরিমাপগুলা জি জি, কিভাবে বের করা হয়েছে, মানে হ্যাঁ, পরিমাপগুলো বিজ্ঞানীদের গবেষণার ফল, বছরের পর বছর গবেষণা করে তারা এই ফলাফলগুলো উপস্থাপন করেছে। যেমন ধরো যে এই আমেরিকার ক্যাপ কেনেডি স্টেশন থেকে তারা কয়েক মাস পর পর কিন্তু ইয়াতে যায়, সেই মহাকাশ স্টেশনে যায়। তোমরা মহাকাশ স্টেশনের সেই সার্চ করলে অনলাইনে সেগুলো দেখবে যে ওখানে একটা স্টেশন, একটা জায়গা আছে, ওখানে গবেষণার জন্য যায়। মহাবিশ্বের বিভিন্ন তথ্য এরা সংগ্রহ করে ওখানে গিয়ে। তো স্যাটেলাইট মানে একটা মেশিন যে কি করে বিভিন্ন তথ্য দেয়। আর ওই মহাকাশ স্টেশনে ছোটখাটো জায়গা আছে, তারা ওখানে 7-8 দিন 10 দিন পর্যন্ত থাকে, আবার পৃথিবীতে ফিরে আসে। তো সেটার অনেক কাহিনী, যে তারা যেই মহাকাশ যানে করে ওখানে যায়, মহাকাশ স্টেশনে যায়। আমার সময় খুব পাবো না, 7 মিনিট আছে। যে মহাকাশ যানে করে সেই মহাকাশ স্টেশনে যায়, সে মহাশূন্য যানটা বিশেষ ভাবে তৈরি করা আছে। স্টিল দিয়ে তৈরি মহাশূন্য যানটা, তার উপর ফোম লাগানো আছে, তার উপর মানে টাইলস লাগানো আছে বিশেষ ধরনের। সেই টাইলস হচ্ছে, সে যখন পৃথিবীর এই যে বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের সাথে সংঘর্ষে আগুন জ্বলে। মহাশূন্য যানটা যদি পুড়ে না যায়, তার গায়ে সেই টাইলস লাগানো থাকে, তাপ প্রতিরোধ হবে, ফলে সে পুড়বে না, নষ্ট হবে না। উল্কাপিণ্ডের কথা শুনছো তোমরা। অন্য কোনো গ্রহ থেকে গ্রহের কোনো অংশ বিশেষ যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ভেদ করে, তখন বাতাসের সাথে তার প্রচন্ড রকমের সংঘর্ষ, তখন আগুন জ্বলে, তাকে আমরা উল্কাপিণ্ড বলি। মনে হয় যে একটা আগুনের কুণ্ডলী পৃথিবীর দিকে আসছে, কিন্তু আস্তে আস্তে ঘর্ষণ হতে হতে সেটা একসময় নিঃশেষ হয়ে যায়। কারণ বাতাসের ঘর্ষণের সাথে সাথে সে ক্ষয় হতে থাকে, তার সাথে সাথে আগুন জ্বলতে থাকে। কোনোটা পৃথিবীর পৃষ্ঠে পড়ে, কোনোটা নিঃশেষ হয়ে যায় আকাশে থাকতে থাকতে। তো এই স্যাটেলাইট তোমরা ওইগুলো অনলাইন ইয়েতে দেখবা, নেটে দেখবা। আমার সিলেবাসে অত কিছু নাই, আর আমি পুরো অধ্যায়টা 4টা স্লাইড, 4টা ক্লাস দিয়েছিলাম তোমাদের, 10, 11, 12 মিনিট করে করে। ওইগুলো একটু দেখবা, তারপরে প্রশ্ন থাকলে আমার প্রশ্ন করতে পারো। আমার ফোন নাম্বারটা আমি বলে দিয়েছি, ওখানে ফোনে যোগাযোগ করতে পারো আমার সাথে। কৃত্রিম উপগ্রহ দেখো, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবী আবর্তন করে, এবং এরা বিভিন্ন তথ্য, যেমন আমার টেলিযোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইটকে ব্যবহার করে থাকি, তারপরে ভূমি জরিপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আবহাওয়া রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমরা সামরিক ক্ষেত্রে এই স্যাটেলাইটকে ব্যবহার করে থাকি। তো স্যাটেলাইটের ক্ষেত্রে তোমার যা জানা দরকার, তোমার যা মেমোরিতে থাকবে উদ্দীপক সলভ করার জন্য, তা হলো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় যে বেগ প্রাপ্ত হয়, সেই বেগের রাশিমালা, উপগ্রহটির আবর্তনকালের রাশিমালা, উপগ্রহটির উচ্চতার রাশিমালা, এই 3টা রাশিমালা তোমাকে মনে রাখতে হবে উদ্দীপক সলভ করার জন্য। এবং এগুলোর ব্যাখ্যা বিস্তারিত আছে বইয়ের মধ্যে, পড়বা, নোট করবা। সমস্যা থাকলে যোগাযোগ করবো, আমার ফোনে যোগাযোগ করতে পারো। আমার মনে হয় আমার এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা আমার এই উপগ্রহটির উচ্চতা বলতে স্যার কত উচ্চতায় ঘুরবে সেটা নির্ণয় করার জন্য? এটা নির্ণয় করে, যেমন ধরো যে এই পৃথিবীর চারদিকে শত শত স্যাটেলাইট আছে, বিভিন্ন দেশে স্যাটেলাইট নিক্ষেপ করেছে। একই উচ্চতায় থাকলে সংঘর্ষ হবে, একই পথে থাকলে সংঘর্ষ হবে। তাই এই পথটা ভিন্ন, কারোরটা একটা উচ্চতা আছে, তা থেকে অন্যদের 20-50 কিলোমিটার দূরে কম বেশি হয়। তো নির্দিষ্ট উচ্চতা দেওয়া হয়, বেগ দেওয়া হয়। আমরা কতগুলো স্যাটেলাইট বলি জিও স্যাটেলাইট, অর্থাৎ পার্কিং কক্ষপথ বলা হয়। জিও স্যাটেলাইট হলো যেটা যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয়, পৃথিবী যে বেগে আবর্তন করছে স্যাটেলাইটও যদি একই বেগে আবর্তন করে, তাহলে আমার উপরে সেই স্যাটেলাইটকে স্থির মনে হবে। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলের তথ্য সে পরিবেশন করে থাকে। যেমন আমাদের যে বাংলাদেশ থেকে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিক্ষেপ করা হয়েছে, এটা জিও স্যাটেলাইট।
এটার অবস্থান কালটা হলো, অবস্থানের জায়গাটা হলো আমাদের পূর্ব এশিয়া। এই জায়গাটাকে ফোকাস করবে। স্যার কৃত্রিম উপগ্রহের মধ্যে স্যার যেগুলা ধ্বংসাবশেষে পরিণত হয় ওগুলা কি স্যার একই কক্ষপথে থেকে যায় নাকি স্যার মহাশূন্যে বিলীন হয়ে যায়? হ্যাঁ, এটা যদি তার কক্ষপথ থেকে কোনো কারণে বিচ্যুত হয়, যদি তার কক্ষপথ থেকে দূরে সরে যায় তাহলে হারিয়ে যাবে, মানে অন্য গ্রহের দিকে চলে যাবে। আর যদি কক্ষপথ থেকে তার ভিতরের দিকে চলে আসে তাহলে সে বাতাসের সংঘর্ষে অনেকটা ভস্মীভূত হয়ে যাবে বা অংশবিশেষ থাকলে পৃথিবীর পৃষ্ঠে পড়বে। সাধারণত এগুলো ভস্মীভূত হয়ে যায় ম্যাক্সিমাম। আর এর অংশবিশেষ অনেকটা দুর্ভাগ্য যদি না হয় সেগুলো সমুদ্রের মধ্যে পড়ে, পানিতে পড়ে। তো আমার ক্লাসটা আজকের মতো প্রায় শেষ হয়ে গেল, 1 ঘন্টা শেষ, আমার 13 মিনিট আর 2 মিনিট সময় আছে। আর যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক প্রশ্ন করতে পারো। আমাদের অনেক স্টুডেন্ট, আজকে আমি 14 জনকে পাইলাম আমার ক্লাসে। তো সব স্যারদের মনে এমনই দেখলাম, অন্য স্যারদের দেখলাম 15-20 জনের বেশি লাইভে পাওয়া যায় না। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করব, আর প্রশ্ন থাকলে করতে স্যার পারো। অর্ধপরাক্ষের ব্যাপারটা স্যার একদম বুঝলে ভালো। কোনটা? অর্ধপরাক্ষ। জি জি জি, স্যাটেলাইটের জন্য। আচ্ছা, আমার লাইনটা যদি চলে যায় তোমরা ইয়ে করবা, আমার এর মধ্যে আমি পরাক্ষটা ব্যাখ্যা করছি। পরাক্ষ মেজর এক্সিস, সমাক্ষ মাইনর এক্সিস। পরাক্ষটাকে বলা হয় মেজর এক্সিস। তো এই দূরত্বটা যদি এ হয় তার অর্ধেক, আর এই মাইনর এক্সিস বি। পরাক্ষ খেয়াল করো, একটা উপবৃত্তাকার পথ, তার মেজর এক্সিস কে বলা হয় পরাক্ষ। পরাক্ষের অর্ধেকের সমানুপাতিক। আবর্তনকালের বর্গ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই বলছে না, পরাক্ষের অর্ধেকের ঘনফলের সমানুপাতিক। তো পরাক্ষের অর্ধেক যদি এ হয়, পুরোটা হচ্ছে 2a, এদিকটা এ, এদিকটা বি, এদিকটা বি, হচ্ছে পরাক্ষ। সমাক্ষ মেজর এক্সিস আর মাইনর এক্সিস। তো ঠিক আছে, মেজর এক্সিসটাকেই অর্ধপরাক্ষ বলার কি কোনো না, 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 স্পেসিফিক কারণ আছে? মেজর এক্সিসটাকে বলা হয় পরাক্ষ, আর তার অর্ধেককে বলা হয় অর্ধপরাক্ষ এ। জি স্যার, আমরা মেজর এক্সিসটাকে কেন পরাক্ষ ধরতেছি? Major মাইনর axis-টা- এক্সিসকেও ধরতে পারতাম। মাইনর এক্সিস ধরলে আমাদের যে মানটা ছিল, আগেটা ছিল কি টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। এই গড় দূরত্বটা মেজর এক্সিসের অর্ধেকের সমান প্রায়, কারণ তার ফোকাস থেকে দূরত্ব কোথাও কম কোথাও বেশি। এই গড় দূরত্বটা বলছে মেজর এক্সিসের অর্ধেক। জি স্যার, বুঝতে পারছি। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, তাহলে তোমরা আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম নমস্কার স্যার। স্যার আসসালামু আলাইকুম। নমস্কার স্যার। আসসালাম।